আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের পরীক্ষার সামনে নিয়ে আজকে তোমাদের গ্রামারের প্রথম ক্লাস, যেখানে আলোচনা করব প্রিপোজিশন নিয়ে। আমি প্রচলিত কোনোভাবে আসলে যেভাবে তোমাদের গ্রামারগুলোতে দেওয়া আছে বা করা হয় সেভাবে আলোচনা করতে চাচ্ছি না। আমি তোমাদেরকে দেখাবো ঠিক কিভাবে প্রিপোজিশন একটা সেন্টেন্সে ব্যবহার হয় বা ব্যবহার করতে হয়, অথবা প্রিপোজিশন প্র্যাকটিস করার সময় তোমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বেসিক্যালি এখানে তিনটা বিষয় প্রিপোজিশনের একটা জেনারেল ইউজ রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং গ্রুপ ভার্ব। এই তিনটা বিষয় নিয়ে তোমাদের একটা বেসিক ধারণা বা যতটুকু ধারণা রাখলে তোমরা পরীক্ষায় সুন্দর করে লিখে আসতে পারবা, সেটা তোমাদের দেওয়ার চেষ্টা করব এবং অতি অল্প সময়ে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল টপিকসে যাই। তো তোমাদের ইতিমধ্যে ধারণা আছে বা তোমরা শুনেছো আসলে প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কি। প্রিপোজিশনের সাধারণ ব্যবহারটা আমরা পরে দেখব। প্রথমে জানি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে এমন বিষয়, আমাদের যেটা একটা ভুল হয় সেটা হচ্ছে আমরা একটা শব্দ শেখার সময় আসলে তোমরা যারা ক্যামব্রিজ ডিকশনারি দেখবা তারা দেখবে প্রত্যেকটা ওয়ার্ডের পাশে তাদের ব্যবহার লেখা থাকে। যেমন তোমাদের একটা উদাহরণ যদি দেওয়া হয়, যেমন আমরা যখন কোনো শব্দার্থ পড়ছি তখন হয়তো আমরা পড়ছি মনে করো সার্টেইন, তো আমরা শুধু সার্টেইন মানে নিশ্চিত, এভাবে শব্দটা মুখস্থ করছি। কিন্তু তোমরা ক্যামব্রিজ ডিকশনারিতে দেখবা সার্টেইনের পরে একটা ব্র্যাকেটের ভিতরে অফ দেওয়া থাকে। তো এই অফ দেওয়া থাকে কেন? কারণ তুমি যে বিষয়ে নিশ্চিত সে বিষয়টা তোমাকে ওখানে যুক্ত করতে গেলে সার্টেইনের পরে অবশ্যই অফ ব্যবহার করতে হবে। এটা হচ্ছে সার্টেইনের ব্যবহার, এবং এগুলাকে মূলত বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা ওই সার্টেইন শব্দটা ব্যবহার করলে তোমাকে অফ ইউজ করতে হবে। যেমন ক্লিয়ার শব্দ ব্যবহার করলে তোমাকে অফ ইউজ করতে হবে, ঠিক আছে? তো এটাকে কি বলা হচ্ছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন কথা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি এই পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের এখন শেখা সম্ভব? যাদের একেবারেই ধারণা নেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে, আমি বলবো তোমরা এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কাছে একেবারেই যাবে না, একেবারেই এখন তোমাদের যাওয়া উচিত হবে না। তোমাদের যে সময় আছে এই মূল্যবান সময়টা তোমাদের অবশ্যই একটু সতর্কতার সাথে কাজে লাগাতে হবে। তো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে বেশিরভাগ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সবগুলোর কথা বলছি না, বেশিরভাগ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা প্রিপোজিশনের সাধারণ ব্যবহারের সাথে মিলিয়ে ফেলতে পারি। তো এজন্যই এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি তোমাদের জন্য কি বলছি, না এখন পড়া যাবে না। 2 নম্বর প্রিপোজিশনের যে ব্যবহারটা থাকে সেটাকে আমরা বলে থাকি ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। তো ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব কি? সাধারণত কিছু কিছু ভার্বের পরে বিভিন্ন ধরনের প্রিপোজিশন ব্যবহার হয়ে বিভিন্ন নতুন ভার্ব বা নতুন অর্থ প্রদান করে থাকে, যেটাকে ইংলিশে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বলা হয়। যেমন যদি একটা উদাহরণ দেওয়া হয়, যেমন লুক একটা ভার্ব, লুক মানে তো আমরা দেখা, এভাবে মুখস্থ করছি। কিন্তু লুকের সাথে যদি আফটার বসে তখন তার অর্থ হয়ে যায় যত্ন নেওয়া, মানে এটা দেখা অর্থ থাকে না, এর অর্থটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। লুক আফটার মানে কি? যত্ন নেওয়া। একইভাবে লুকের সাথে যদি অ্যাড যুক্ত হয় তখন এর অর্থ হয় তাকানো। লুক ডাউন থাকলে তখন এর অর্থ হয়ে যায় ঘৃণা করা। সবগুলো কিন্তু দেখো আলাদা আলাদা ভার্ব। যদি লুকের পরে ফর বসানো হয় তখন এর অর্থ হয়ে যায় খোঁজা, লুক ফর, কোনো কিছু খোঁজা। আবার লুকের পরে যদি ফরওয়ার্ড বসানো হয় তখন এর অর্থ হয় সাগ্রহে প্রতীক্ষা করা, মানে তুমি কোনো কিছুর জন্য অপেক্ষা করছো খুব আগ্রহনে, লুক ফরওয়ার্ড টু এমন বলা হয়। আর লুক ইনটু বসালে তখন অর্থ হয় তদন্ত করা। লুক অন বসালে তখন এর অর্থ হয় গণ্য করা। লুক ওভার বসালে তখন এর অর্থ হয় পরীক্ষা করা। একইভাবে লুক থ্রো বসালে ভালোভাবে পরীক্ষা করা। লুক আপ বসালে খুঁজে বের করা বা চোখ তুলে তাকানো। আর লুক আপন বসালে তার অর্থ হয় গণ্য করা। একইভাবে লুক ডাউন আপন মানে ঘৃণা করা। এগুলাকে কি বলা হয়? গ্রুপ ভার্ব। অনেক সময় তোমাদের এই গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন দিয়ে দেয়, যখন তোমাদের এই ভার্বের ব্যবহারটার দিকে খেয়াল রাখতে হয় যে বাক্যের অর্থটা কেমন নেওয়ার জন্য তুমি কোন প্রিপোজিশনটা ইউজ করবা। এখন কথা হচ্ছে আসলে প্রিপোজিশনে ভালো করতে গেলে কি গ্রুপ ভার্ব জানা জরুরি? এক কথায় উত্তর দিলে হ্যাঁ জরুরি, কারণ গ্রুপ ভার্বের ব্যবহারটা না জানলে মূলত ওই ভার্বের ওই প্রিপোজিশনগুলোর ব্যবহার তোমার কাছে এলোমেলো হবে। তো এই মুহূর্তে এসে তুমি কি সবগুলা গ্রুপ ভার্ব তোমাকে শিখতে হবে? আমি বলবো যে না, এখন তুমি সবগুলা গ্রুপ ভার্ব শেখা তোমার জন্য উচিত হবে না। তোমার যেটা করতে পারো, তোমাদের যদি আগে থেকে এগুলো প্র্যাকটিস করা থাকে তাহলে অবশ্যই একবার করে রিভিশন দিয়ে নিবে। কিন্তু যদি আগে থেকে তোমার একেবারেই প্র্যাকটিস করা না থাকে তাহলে যেটা করবে, আমি কয়েকটা ভার্ব বলছি, এই ভার্বগুলোর ব্যবহার অন্তত একটু জানার চেষ্টা করবে, তাহলে তুমি বেশি সেফ থাকতে পারবে। যেমন লুক আছে, মেক, গিভ, গো, গেট, লেট, এভাবে
ডাই, মোটামুটি এই 6টা থেকে 7টা যে ভার্ব আছে এই ভার্বের কথা বললাম। এই ভার্বগুলা মেক আছে, এই ভার্বগুলা তোমরা কি করবা, শুধু এই ভার্বগুলোর সাথে কোন প্রিপোজিশন বসলে তার অর্থটা কি হয়, নতুন নতুন এই ভার্বটা এভাবেই মুখস্থ করতে হবে। যে লোক অ্যাট মনে করতে হবে দুইটা মিলে একটা ভার্বের অর্থ হচ্ছে তাকানো, লোক ডাউন আপন মানে ঘৃণা করা, লোক ফর মানে খোঁজা, মনে করতে হবে এই দুইটা মিলে একটাই ভার্ব, লোক ফর খোঁজা। তুমি খোঁজা অর্থে লোক ব্যবহার করলে অবশ্যই তোমাকে ফর ব্যবহার করতেই হবে, এটা বাধ্যতামূলক। তো এইবার আসি যে তোমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে আসলে প্রিপোজিশনের সাধারণ ব্যবহারটা কি বা তোমাদের কিভাবে পড়া উচিত। তো চলো আমরা একটা মডেল দেখি। এখানে এই মডেলটাতে প্রথমে বলা হচ্ছে আওয়ার্স ইজ অ্যান রিভারিয়ান কান্ট্রি, রিভার্স আর এভরিওয়্যার, তারপরে গ্যাপ আওয়ার লাইফ। তো তোমরা যেটা করবা সব থেকে যেটা তোমাদের এখন বেশি প্রয়োজন সেটা হচ্ছে তুমি গ্রুপ ভার্ব বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের দিকে বেশি ফোকাস না দিয়ে তুমি এই প্রিপোজিশনের এই ব্যবহারটার দিকে ফোকাস দাও। প্র্যাকটিস করার সময় অবশ্যই এই বিষয়গুলো একটু মাথায় রাখো, এইভাবে প্র্যাকটিস করো, তাহলে দেখো তুমি খুব সুন্দরভাবে প্রিপোজিশনগুলোর উত্তর করে আসতে পারবে, অ্যান্সারগুলো লিখে আসতে পারবে। সিস্টেমটা কেমন আমি কোনো গ্রামারে যাচ্ছি না, তোমাদের এর জন্য যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে দেখো ইংলিশে প্রিপোজিশন অনেক থাকলেও আমরা সবথেকে কমন ব্যবহার করি হয়তো 15 থেকে 20টা প্রিপোজিশন সবথেকে বেশি ব্যবহার করি। আরও মজার বিষয় হচ্ছে তুমি যেহেতু এইচএসসি লেভেল পর্যন্ত আসছো, তুমি দেখবে 15 থেকে 20টার ভিতরে যারা একটু ভালো মানের স্টুডেন্ট, যারা একটু পড়াশোনা করছো তারা 20টার অর্থই নিশ্চিতভাবে জানো, আর যারা জানো না তাদের ফার্স্ট কাজ হচ্ছে এই প্রিপোজিশনগুলোর অর্থ জেনে নেওয়া। মানে যেমন ইন মানে মধ্যে, অন মানে উপরে, এইভাবে জাস্ট শাব্দিক অর্থগুলা যেটা বেসিক্যালি কোন অর্থে ব্যবহার হয় এই ব্যবহারটা জেনে নেওয়া। এরপরের কাজটা দেখো, এখানে গ্যাপে বলা হচ্ছে আওয়ার লাইফ। তা আওয়ার লাইফ এইটুকুর অর্থ হচ্ছে আমাদের জীবন। আওয়ার লাইফ মানে কি আমাদের জীবন। তুমি বাক্যটা মিলাও তো, রিভার্স আর এভরিওয়্যার, নদী সব জায়গায়, আমাদের জীবন। শুধু আমাদের জীবন বললে কি আসলে মেলে? আমাদের জীবন বললে কখনোই মেলে না। তো এই জায়গাটায় আমাদের কি করতে হবে, দেখতে হবে আমাদের জীবন এই কথাটার সাথে কোন অর্থ নিয়ে আসলে এটা বাক্যের আগের অংশের সাথে মিলছে। যে নদী সব জায়গায়, আমাদের জীবনে, তারপর আমাদের সাহিত্যে, অর্থনীতিতে, আমাদের সংস্কৃতিতে, তার মানে সবগুলোর সাথেই এ যুক্ত করলে এটা বাক্যের সাথে মিলছে। তো ইন মানে মধ্যে বা এ, তাহলে আমরা এ নাম্বারের অ্যান্সার করতে পারি ইন। তাহলে তোমার যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে ঠিক গ্যাপের পরে যে শব্দটা বা শব্দগুচ্ছটা আছে এইটুকুর সরাসরি অর্থ করো এবং এর সাথে কোন অর্থ যুক্ত করলে সেটা আগের অংশের সাথে অর্থ মিল হয়। যেমন দেখো পরেরটা দেখি যে বাট আর দ্য রিভার্স গুড শেপ। আর দ্য রিভার্স, নদীগুলো কি ভালো অবস্থা? তুমি যদি ভালো অবস্থা বা শুধু ভালো শেপ বলতে তো গঠন, তো শুধু গঠন বললে নদীগুলো কি ভালো গঠন, বাক্যের অর্থ কখনো মিলবে না। তোমাকে বলতে ভালো গঠনে এমন বলতে পারে, তাই না? তাহলে আর দ্য রিভার্স ইন গুড শেপস, তাহলে এখানেও কি বসবে? ইন বসবে। আনফর্চুনেটলি দে আর নট, দুর্ভাগ্যক্রমে সেগুলো নেই। এ ফিউ আর অলরেডি ডেড অ্যান্ড সেভারেল আর গোয়িং দ্য পেন্স অফ ডেথ। পেন্স অফ ডেথ মানে সেই মানে মৃত পথযাত্রী আর কি, মরবে মরবে অবস্থা এমন। তাহলে তুমি জানো যে গোয়িং যদি কোনো একটা অবস্থার মধ্যে যায় তাহলে সেটা থ্রো ব্যবহার করতে হয় কোনো কিছুর মধ্য দিয়ে। তাহলে মৃত্যুর একটা মানে অনেকটা টান পড়ার মধ্য দিয়ে যাচ্ছে এমন অর্থ আসছে, তাহলে আমাদের অবশ্যই এখানে কী ব্যবহার করতে হবে? থ্রো, গোয়িং থ্রো দ্য পেন্স অফ ডেথ। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল। দেখো এই যে এইটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, এখানে কিন্তু এক্সাম্পল, তুমি এই এক্সাম্পলের সাথে অফ বসে, হ্যাঁ, কিন্তু তুমি দেখো এই অ্যাপ্রোপ্রিয়েটটা তুমি সাধারণ নিয়মেও সলভ করে ফেলতে পারবা। কিভাবে? যেমন এ ডাইং রিভার মানে একটা মৃত নদী, কিন্তু তুমি দেখো যদি বলা হয় যে বুড়িগঙ্গা নদীটা একটা উদাহরণ একটি মৃত নদী, তো মৃত নদী বললে কিন্তু অর্থ মিলবে না, তোমাদেরকে কি বলতে হচ্ছে? একটি মৃত নদীর। এই যে র বা এর যুক্ত হচ্ছে, অফ মানে র বা এর, তাহলে আমাদের ডি নাম্বারে আমরা সাধারণ নিয়মেও অফই ব্যবহার হচ্ছে। A report published in the Daily Sun describe what has happened, কি ঘটেছে। এই যে happened কার সাথে, কোনো কারোর প্রতি বা সাথে বা দিকে বোঝালে তাহলে তখন কি বসে? টু, happen to the river বুড়িগঙ্গা। and why its water is pollute and perpetual stench fill the air dash it,
তাহলে এই যে ইট, ইট বলতে তো বুড়িগঙ্গা নদীকে বোঝাচ্ছে, তাহলে এটা বাতাসকে পূর্ণ করে দিয়েছে। এর, শুধু এর বললে কি হচ্ছে, ইহা, ইহা বললে হচ্ছে না, তাকে ইহার চারপাশের, ইহার চারপাশে, তো চারপাশের ইংলিশ হচ্ছে অ্যারাউন্ড। অ্যারাউন্ড হচ্ছে প্রিপোজিশন, যার অর্থ কি চারপাশে। তাহলে এই জায়গাটায় জাস্ট তুমি দেখো যে এখানে কোন অর্থ বসালে, আমি একটা বিষয় বারবার বলছি, দেখতে হবে যে কোন অর্থ বসালে এই বাক্যটার অর্থের সাথে পরের অংশটার মিল হচ্ছে। তো এরপর আমরা বাকিটা শেষ করি। দ্য রিপোর্ট সেইজ দ্যাট দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট, ওয়ান্স ইট ওয়াজ এ ট্রিবিউটারি। একসময় কি ছিল, এটা একটা উপনদী বা শাখা নদী ছিল, দ্য গঙ্গাস। তাহলে জি নাম্বারে কি হতে পারে, শুধু দ্য গঙ্গা বললে কি হবে, হবে না, কি বলতে হবে, গঙ্গার, একসময় গঙ্গার শাখা নদী বা উপনদী ছিল। তাহলে এই যে র বা এর আসছে, এই কারণে তোমাকে অবশ্যই কি নিয়ে আসতে হবে, অফ নিয়ে আসতে হবে। আচ্ছা, অ্যান্ড ফ্লো ড্যাশ দ্য বে অফ বেঙ্গল। ফ্লো, তাহলে দেখো, এবং এটা পতিত হতো, বাইরে থেকে যখনই কোনো কিছু ভিতরে ঢোকে, ভিতরে পতিত হয়, তখন কি ব্যবহার করতে হয়, ইনটু। তাহলে ফ্লো ইনটু দ্য বে অফ বেঙ্গল দ্য রিভার ধলেশ্বরী। তাহলে ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে, মাধ্যমে, একটু আগে বলছিলাম কোনো কিছুর মধ্য দিয়ে বা কোনো কিছুর মাধ্যম দিয়ে যদি যায় তাহলে সেখানে থ্রো ব্যবহার করতে হয়। তাহলে বে অফ বেঙ্গল থ্রো দ্য রিভার ধলেশ্বরী। গ্রাজুয়ালি ইট লস্ট ইটস লিঙ্ক, আস্তে আস্তে এটা এর সংযোগ হারায়। দেখো, দ্য গঙ্গা, শুধু গঙ্গা বললে তো হবে না, কার সাথে, গঙ্গার সাথে বলতে হবে। তাহলে উইথ মানে সাথে। তুমি জাস্ট এই যে ফর্মটা, এই অংশগুলো যদি একটু বুঝে বুঝে প্র্যাকটিস করো কয়েকটা, যে গ্যাপের পরের শব্দের সাথে কি যুক্ত করলে সেটা আগের অংশের সাথে অর্থের মিল হচ্ছে, তাহলে খুব সহজেই তুমি প্রিপোজিশনটা পরীক্ষায় সলভ করে আসতে পারবা। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এভাবে একটু বুঝে বুঝে প্র্যাকটিস করো পরীক্ষার এই কয়েকদিন, এটাই তোমার, তুমি যত বেশি মডেল কোয়েশ্চেন সলভ করবে এখন, তোমার জন্য তত বেশি উপকার হবে। তো এই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, এই সময় যে যদি তোমার আগে থেকে গ্রুপ ভার বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না পড়া থাকে, হয়তো এখন ভাবছো যে পড়বো, ভালো রেজাল্ট করতে হবে, তো এখন তোমাদের মূল্যবান সময়টা অবশ্যই ওর পিছনে নষ্ট করা উচিত হবে না বলে আমি মনে করি। তো চেষ্টা করতে থাকো, বেশি বেশি প্র্যাকটিস করতে থাকো এবং থাকো সহজ ইংলিশের সাথে। আর ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।